ইচ্ছেটানা চ্যানেলের গল্প পাঠের আসরে সকলকে সাদর আমন্ত্রণ। আজকের গল্প প্রখ্যাত সাহিত্যিক বনফুল অর্থাৎ বলাইচাঁদ মুখোপাধ্যায়ের ছোট গল্প দুই তীরে। শত জীর্ণ বাড়িটা, তবু কিন্তু চিনতে পারলাম। উঠোনে ঘাস গজিয়েছে, অধিকাংশ ঘর পড়ে গেছে। দক্ষিণ দিকের ঘরেই আলো জ্বলছে দেখলাম। এগিয়ে গেলাম সেই দিকে। ঘরের কপাট নেই, ঝাঁপ রয়েছে একটা। কেরোসিনের ডিবে জ্বলছে, ঝাঁপের ভিতর দিয়েই দেখতে পেলাম। কেউ আছো এখানে? কে? আমি। ঝাঁপ খুলে বেরিয়ে এলো সে। বিধুর কেউ আছে এখানে? আমি তার স্ত্রী। আমার বয়স তখন যদিও 50, তবু মনটা দুলে উঠল। বুড়ির মুখের দিকে নির্নিমেষে চেয়ে রইলাম। পলিত কেশ, দাঁত নেই, মুখময় বলিরেখা, কোটরগত চক্ষু, তবু তার দিকে চেয়ে দ্রুততর হয়ে উঠল হৃদস্পন্দন। অবাক হয়ে চেয়ে রইলাম। এই সেই। চকিতে মানসপটে একটি ঢলঢলে মুখের আভাস যেন ভেসে উঠল। উঠেই মিলিয়ে গেল আবার। পল্লীগ্রামের ঝিল্লি মুখরিত অন্ধকারকে বিক্ষত করে পেচকের কর্কশ কণ্ঠ ধ্বনিত হয়ে উঠল সহসা। হঠাৎ প্রশ্ন করলাম, বাড়ির পিছনে বিধু যে তালগাছটা লাগিয়েছিল সেটা এখনো আছে কি? আমার আকস্মিক অভ্যাগমে এবং অদ্ভুত আলাপে এমনি একটু বিব্রত হয়ে পড়েছিল সে। এই প্রশ্নে আরও একটু হলো। একটু চুপ করে থেকে বললে, আছে। বছর 2 আগে ঝড়ে পড়ে গিয়েছিল। বেঁকে চুড়ে বেঁচে আছে তবু এখনো। বারান্দা থেকে নেমে খিড়কি দুয়ার দিয়ে বেরিয়ে গেলাম বাড়ির পিছনের পুকুর ধারে। দেখলাম নুব্জ দেহ তালগাছটা দাঁড়িয়ে রয়েছে বিরাট এক জিজ্ঞাসা চিহ্নের মতো। ফিরে এসে বললাম, আচ্ছা চললাম আমি। কে তুমি? পরিচয় তো দিলে না। হঠাৎ এলে, হঠাৎ চলে যাচ্ছ। আমি আমি বিদেশি একজন। বিধুর সঙ্গে বন্ধুত্ব ছিল, তাই খোঁজ নিতে এসেছিলাম। এই নাও। গোটা কয়েক টাকা তার কম্পিত প্রসারিত হাতের উপর রেখে তাড়াতাড়ি বেরিয়ে এলাম। আর দাঁড়ালাম না, সোজা চলে এলাম বিয়ে বাড়িতে। আমার বাল্যবন্ধু যতীনের ছেলের বিয়েতে বরযাত্রী হয়ে যখন এসেছিলাম, তখন কল্পনাও করিনি যে এই সোনাপুর গ্রামে এসে বিস্মৃতির যবনিকা এমনভাবে সরে যাবে। সরে যাওয়া যে সম্ভব তাও ভাবিনি কখনো। অসম্ভব, কিন্তু ঘটল। স্টেশনে নেমে গরুর গাড়ি চড়ে কিছু দূর এসেই আশ্চর্য হয়ে গেলাম। মনে হলো এ সব যেন আমার চেনা। কিছু দূর গিয়েই সেই বিরাট বটগাছটা আছে। তারপর একটু গিয়েই বাঁ হাতেই আছে একটা পুকুর, পদ্মদিঘি। তার পাড়ে আছে বুড়ো শিবের মন্দির। ঠিক মিলে যেতে লাগলো। সোনাপুর গ্রামের সমস্ত ছবিটা ফুটে উঠল চোখের সামনে। মাখন তেলির বাড়িটা, কোন দিক দিয়ে সেখানে যেতে হবে, সব। তুমি এসেই কোথা ডুব মেরেছিলে বলো তো হে? যতীন প্রশ্ন করলে। বিয়ে বাড়ি থেকে হঠাৎ আমার অন্তর্ধানে সবাই চিন্তিত হয়ে পড়েছিল। গ্রামটা ঘুরে ফিরে দেখছিলাম। অবিশ্বাস্য সত্য কথাটা বলতে পারলাম না। এই রাত্রে? আচ্ছা শক্ত। অন্ধকারে পথ চিনলে কি করে? টর্চ ছিল। এক কাপ চা এগিয়ে দিয়ে কন্যাপক্ষেও একটি যুবক বললেন, কাল সকালে সব দেখিয়ে আনবো আপনাকে। সেকেলে গড় আছে একটা এখানে। আরো দ্রষ্টব্য জিনিস আছে কিছু কিছু। যেমন ধরুন। দ্রষ্টব্য জিনিসের তালিকা বলে যাচ্ছিলেন তিনি, কিন্তু আমার কানে কিছুই ঢুকছিল না। বিধুর স্ত্রীর চেহারা আর কথাগুলোই মনে হচ্ছিল আমার বারবার। বংশে তো কেউ বেঁচে নেই। নিজের কাজ করবার সামর্থ্য গেছে। ভিক্ষে করি, কি আর করব। অথচ আমি এখন লাখপতি।
সেই গুহাটা ভেসে উঠল মানসপটে। আর সেই সাধুর চোখ দুটো, সে অনেক দিনের কথা। তখন আমি স্কুলে পড়ি। একদিন শুনলাম গঙ্গার ধারের গুহাটায় একজন সাধু এসেছেন। তখন জটাধারী সাধু মাত্রকেই ভণ্ড বলে মনে করা শিক্ষিত সমাজের রেওয়াজ ছিল। সুতরাং খবরটা শুনে বিশেষ বিচলিত হইনি, তাকে দেখতে যাবার প্রবৃত্তিও হয়নি। অশিক্ষিত জনতা অবশ্য ভিড় করে তাকে দেখতে যেত। একদিন শুনলাম সাধুর নাকি অলৌকিক ক্ষমতা আছে, তবু আমি যাইনি। আমি বোর্ডিংয়ে থাকতাম, বোর্ডিংয়ে 2-4 জন ছেলে গেল, আমার কিন্তু যেতে ইচ্ছা হলো না। তবু আমার সঙ্গে দেখা হয়ে গেল একদিন অপ্রত্যাশিতভাবে। সেদিন রবিবার, গঙ্গার ধারে লুকিয়ে মাছ ধরতে গেছি। হঠাৎ দেখতে পেলাম জটাধারী সাধু স্নান করছেন। মনে হলো সেই সাধুই বোধ হয়। স্নান করতে করতে সাধু তীক্ষ্ণ দৃষ্টিতে 2-1 বার চাইলেন আমার দিকে। যদিও অস্বস্তি হচ্ছিল, তবু আমি বসেই রইলাম। স্নান শেষ করে আমার দিকে ফিরে সাধু বললেন, উঠে আয়। আদেশ অগ্রাহ্য করতে পারলাম না। গুহার ভিতর ঢুকে সাধু আমার দিকে ফিরে বললেন, পূর্বজন্মের সুকৃতির জোরে তেলি থেকে ব্রাহ্মণ হয়েছিস। মাছ ধরছিস কেন? পরের জন্মে জেলে হবার শখ হয়েছে নাকি? তেলি ছিলাম। হ্যাঁ, পূর্বজন্মে তুই সোনাপুর গ্রামে তেলি ছিলি। তোর নাম ছিল বিধু, তোর বাপের নাম ছিল মাখন। হেসে ফেলেছিলাম, মনে পড়ছে। নমস্কার। গল্প পাঠ ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর লাইক, শেয়ার, কমেন্টও দিও।